আমার নাম রিনা। আমার স্বামী দেখতে শ্যামবর্ণ এবং তার চেহারাটা একেবারেই সাধারণ ছিল, যা আমার চোখে কুৎসিত বলে মনে হতো। তাই তিনি আমার কাছাকাছি এলেই আমার মনটা বেতৃষ্ণায় ভরে উঠত। আমি সবসময় তার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতাম। সত্যি বলতে, তার গায়ের রং এতটাই কালো ছিল যে তাকে দেখে আমার মাঝে মাঝে ভয়ও করত। এই কারণেই আমি বাসর রাতে, যখন আমার স্বামী ঘুমিয়ে পড়েছিল, আমি চুপি চুপি আমার চাচাতো ভাসুরের ঘরে গিয়েছিলাম এবং সেখানেই আমার মনের বাসনা মিটিয়েছিলাম। আমার পরিবার থেকেই দেখাশোনা করে এই বিয়ের আয়োজন করা হয়েছিল। আমার বাবা মা ওই সাধারণ চেহারার ছেলেটিকেই আমার জন্য পছন্দ করেছিলেন, কারণ ছেলেটি দেখতে যেমনই হোক না কেন, সে ছিল প্রচুর সম্পত্তির মালিক। ছেলেটা একটা ব্যাংকে ভালো পদে চাকরি করত, আর তারই আনজংযোগী ভবিষ্যৎ দেখেই আমার বাবা মা তাকে আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন। আমার মতো একজন সুন্দরী মেয়ের ওই কালো আর সাধারণ চেহারার ছেলেকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। আমি ছিলাম 23 বছরের এক অনিন্দ সুন্দরী যুবতী। আমার স্বামী যতটা শ্যামবর্ণ আর সাদামাটা দেখতে ছিল, আমি ঠিক তার বিপরীত, অর্থাৎ ততটাই ফর্সা ও রূপবতী ছিলাম। কিন্তু অনেক পরে আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে সেই সাদাসিধে মানুষটিকে অবহেলা আর অপমান করে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসেছিলাম। আমার বিলকুলই ইচ্ছে ছিল না, কিন্তু বাবা মায়ের কথায় বাধ্য হয়ে যখন ওই কালো ছেলেটাকেই বিয়ে করতে হলো, তখন বাসর রাতে আমার মনটা বিষাদে ছেয়েছিল। আমি ঘরের এক কোণে মন খারাপ করে বসেছিলাম, কারণ কোনোভাবেই আমি ওই মানুষটাকে আমার স্বামী হিসেবে মেনে নিতে পারছিলাম না। এরপর আমার স্বামী যখন ঘরের ভেতরে প্রবেশ করলো, তাকে দেখা মাত্রই আমার আপাদমস্তক জ্বলে গেল। সে যখন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল, তখন আমার মুখের ওপর থেকে ঘুমটা সরাতেও সে কেমন যেন ইতস্তত করছিল। আমি তখন রাগে গজরাতে গজরাতে নিজেই নিজের ঘুমটা ছুঁড়ে ফেলেছিলাম। এরপর আমার সেই স্বামী যা করেছিল তা শুনলে আপনারাও হয়তো অবাক হয়ে যাবেন। আমি যখন নিজের মুখের ঘুমটা নিজেই সরিয়ে ফেললাম, তখন আমার স্বামী আমার মুখের দিকে তাকিয়ে হঠাৎ করেই সে আমার পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল এবং আমাকে ধন্যবাদ জানাতে লাগলো। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে আমার স্বামী কেন এভাবে আমার পা ধরে কাঁদছে, আর ধন্যবাদই বা জানাচ্ছে কিসের জন্য। তখন আমার অনিচ্ছা সত্ত্বেও আমি তার হাত ধরে তুলে জিজ্ঞেস করলাম সে কেন এভাবে কান্নাকাটি করছে। আমার স্বামী তখন আমার মুখের দিকে তাকিয়ে বলল, রিনা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তুমি এত রূপসী হয়েও আমার মতো একজন সাধারণ চেহারার ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছ। এর আগে প্রায় 30টি মেয়ে শুধু আমার চেহারার কারণে আমাকে প্রত্যাখ্যান করেছে। এরপর সে আমার হাত ধরে আমার আরও কাছে আসার চেষ্টা করলে আমি তাকে বলেছিলাম, দেখুন, আমি সারাদিনের অনুষ্ঠানে বেশ ক্লান্ত, তাই আজ একটু বিশ্রাম নিতে চাই। এই কথা বলে আমি তার দিকে পেছন ফিরে শুয়ে পড়লাম। আমার স্বামী তখন খুব ভালোবাসার সাথে বলেছিল, কোনো সমস্যা নেই রিনা, তুমি যতদিন না নিজে থেকে চাইবে আমি ততদিন তোমার কাছাকাছি আসবো না। আর তাছাড়া এখন তো আমরা সারা জীবন একসাথেই থাকবো, তাই তোমার যখন ইচ্ছে হবে আমি তখনই তোমার কাছে আসবো। আমার স্বামী এসবের কিছুই জানতো না যে আমি তাকে কতটা ঘৃণা করতাম। এমনকি তার সাথে আমার দুটো কথা বলতেও ভালো লাগতো না। আর আমি তাকে কেন এতটা ঘৃণা করতাম তার আসল কারণটা যদি আপনারা জানতে পারেন, তাহলে হয়তো আপনারা সবাই মিলেই আমাকে ঘৃণা করবেন। আমি জানি আমার এই সত্য কাহিনী শোনার পর আপনারা হয়তো আমাকেই ঘৃণা করবেন, কিন্তু নিজের ভুল আপনাদের সামনে স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই। আমি এই কারণেই আমার ভুলের কথা আপনাদের জানাতে চাই, যাতে আমার মতো অন্য কোনো মেয়ে আবেগের বশবর্তী হয়ে এমন ভুল পথে পা না বাড়ায়। আর আজ পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে একসময় আমি আমার স্বামীকে ঘৃণা করতাম, আর আজ আমার স্বামী আমাকে ঘৃণা করে। আমি প্রত্যেকদিন তার পা ধরে ক্ষমা চাই, কিন্তু আজও আমি তার কাছ থেকে ক্ষমা পাইনি। এবার আপনাদের আমার জীবনের সেই সত্যি ঘটনাটি খুলে বলবো। আসলে বিয়ের আগে থেকেই আমার অন্য একটি ছেলের সাথে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু ছেলেটি বেকার হওয়ায় আমি বাড়িতে তার কথা বলার সাহস পাইনি। তাই আমি বাধ্য হয়ে আমার পরিবারের পছন্দে ওই কালো সাধারণ চেহারার ছেলেটিকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু বিয়ের পর যে সত্যটা আমি জানতে পারলাম, তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল। কারণ আমি যে ছেলেটিকে ভালোবাসতাম সে তো সম্পর্কে আমার চাচাতো ভাসুর হয়েছিল, অর্থাৎ সে ছিল আমার চাচা শ্বশুরের বড় ছেলে। এই কথাটা জানার পর আমি মানসিকভাবে আরও বেশি করে ভেঙে পড়েছিলাম, কারণ আমি ওই ছেলেটিকে পাগলের মতো ভালোবাসতাম। কিন্তু আমার কাছে এই বিয়েটা না করে আর কোনো উপায় ছিল না।
এদিকে বিয়ের পরদিন সকালে শাশুড়িমার কথা মতো আমি রান্নাঘরে গিয়ে সবার জন্য সকালে নাস্তার ব্যবস্থা করছিলাম। তখন শাশুড়িমা আমাকে বললেন, যেহেতু এটা আমার শ্বশুরবাড়িতে প্রথম দিন, তাই বাড়ির নিয়ম অনুযায়ী আমাকে আমার স্বামীর হাতে খেতে হবে। এতে নাকি আমাদের দুজনের মধ্যে ভালোবাসা আরও গভীর হবে। শাশুড়ির মুখ থেকে এই কথা শুনে আমার সারা শরীর যেন রাগে রিরি করে উঠল। আমাকে নাকি কালো ভূতের হাতে খেতে হবে। এরপর আমার শাশুড়ি তার ছেলেকে ডেকে বলল, কামাল, বৌমাকে খাইয়ে দে, এটা আমাদের বাড়ির ঐতিহ্য, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। আমার স্বামীর নাম কামাল। সে যখন তার মায়ের কথা শুনে থালা থেকে এক টুকরো রুটি নিয়ে আমাকে খাওয়াতে এলো, তখন আমি ইচ্ছে করে বমি করার ভান করে তাড়াতাড়ি বাথরুমে চলে গেলাম এবং ভেতর থেকে জোরে জোরে বমি করার শব্দ করতে লাগলাম, যাতে আমাকে ওই কালো ভূতের হাত থেকে খাবার খেতে না হয়। যখনই আমার প্রেমিক অর্থাৎ আমার ভাসুর আমার বাড়িতে আমার সাথে দেখা করার অজুহাতে আসতো, আমি তাকে দেখে ভীষণ খুশি হয়ে যেতাম। যেহেতু আমার চাচা শ্বশুরের বাড়ি আমাদের বাড়ির একদম পাশেই ছিল, এমনকি আমাদের বাড়ির ছাদ আর ভাসুরের বাড়ির ছাদ লাগোয়া ছিল, তাই আমাদের দেখা করায় খুব সুবিধা হতো। প্রায় প্রতি রাতেই স্বামীর ঘুমের সুযোগ নিয়ে আমি লুকিয়ে ছাদে আমার প্রেমিকের সাথে দেখা করতাম। আমার শ্বশুরবাড়িতে শ্বশুরমশাই, শাশুড়িমা আর আমার স্বামী ছাড়া কেউ থাকতো না, তাই আমি খুব সহজেই তাদের সবার চোখে ধুলো দিয়ে আমার প্রেমিকের সাথে ছাদের ওপরের একটা ঘরে দেখা করতাম এবং আমাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতাম। বিয়ের পর থেকে যখনই আমার স্বামী আমার কাছাকাছি আসার চেষ্টা করত, আমি কোনো না কোনো অজুহাত দেখিয়ে তার থেকে দূরে সরে যেতাম। সেদিন রাতেও স্বামী ঘরে আসার আগেই আমি একটা লাল রঙের রাত পোশাক পরে শুয়ে পড়েছিলাম। হয়তো আমাকে ওই পোশাকে দেখে আমার স্বামী নিজেকে আর সংযত রাখতে পারেনি। সে আমার কাছে এসে আমার হাতের ওপর নিজের হাতটা রাখল এবং খুব আদরের সাথে আমার মাথায় হাত বোলাতে শুরু করল। তখন ভয়ে আমার চোখ খুলে গেল। অন্ধকারে আমার স্বামীর শ্যামবর্ণ মুখটা দেখে আমি ভয় চিৎকার করে উঠেছিলাম। আমার চিৎকার শুনে আমার স্বামী ঘাবড়ে গিয়ে ঘরের আলো জ্বালিয়ে দিল। সে লজ্জা পেয়ে আমার কাছে এসে বলল, আরে রিনা, তুমি এভাবে চিৎকার করছো কেন? তখন আমি তাকে অপমান করে বললাম, প্রথমত তোমার চেহারাটা ভূতের মতো, তার উপর অন্ধকারে হঠাৎ আমার সামনে চলে এলে তো ভয় পাবই। আর তাছাড়া আমার এসব আধিক্যতা একদমই ভালো লাগে না, তাই তুমি আমার থেকে দূরে থাকবে, আমার কাছে আসার একদম চেষ্টা করবে না। আর কথায় কথায় আমাকে ছোঁয়ার কি আছে? দূরে দাঁড়িয়েও তো কথা বলা যায়। আমার কথা শুনে আমার স্বামী অবাক দৃষ্টিতে আমার দিকে তাকে বলল, রিনা, তুমি এসব কি বলছো? তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। আমাদের বিয়ের 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু তুমি এখনও আমাকে তোমার কাছে আসতে দাওনি। তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। বিয়ের পর থেকে তুমি আমার সাথে যে ব্যবহার করছো এবং আজ যা বললে তাতে স্পষ্ট যে তুমি আমাকে একটুও পছন্দ করো না। তাহলে তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে কেন? স্বামীর কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, তোমার মতো একটা কালো ভূতের সাথে আমি কখনো বিয়ে করতে চাইনি। কেবলমাত্র আমার বাবা মায়ের জেদের কারণে আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আমার সব কথা শোনার পর আমার স্বামী এতটাই কষ্ট পেয়েছিল যে সে চুপচাপ স্নানঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল এবং ভেতর থেকে আমি ঘষার আওয়াজ পাচ্ছিলাম। পরে জানতে পারি সে গা ঘষার জন্য ব্যবহৃত ছোবড়া দিয়ে নিজের মুখ ঘষতে শুরু করেছিল, তার গায়ের রংটা যদি একটু উজ্জ্বল হয় এই আশায়। ওই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম যে আমি তাকে অপমান করে ভুল করেছি, আর সে যদি এই কথাগুলো আমার বাবা মাকে বা তার বাড়ির লোককে বলে দেয় তাহলে আমি বড় সমস্যায় পড়ে যাব। তাই আমি আবারও তার সাথে ভালোবাসার নাটক শুরু করলাম। আমার অনেক অনুরোধের পর সে স্নানঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু তার চেহারা দেখে আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম, কারণ আমার কথায় আঘাত পেয়ে সে তার কালো রঙকে ফর্সা করার জন্য ছোবড়া দিয়ে এত জোরে নিজের মুখে ঘষেছিল যে তার মুখের চামড়া প্রায় ছিলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এমনকি একদিন আমার স্বামী যখন আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য জেদ ধরল, তখন আমাকে বাধ্য হয়েই তার সাথে যেতে হয়েছিল। সে আমাকে শহরের এক নামকরা হোটেলে নিয়ে গেল, যার সাথে একটা সুন্দর পার্ক ছিল। সেই পার্কের একটা সুন্দর জায়গায় কেবিল চেয়ারে আমি আর আমার স্বামী বসেছিলাম, কিন্তু আমার নজর ছিল অন্যদিকে। আমি অন্য কিছু দেখে মনে মনে খুব আনন্দ পাচ্ছিলাম। আসলে আমার স্বামী যখন আমাকে ওই পার্কে ঘুরতে নিয়ে গিয়েছিল, আমি আগে থেকেই ফোন করে আমার ভাসুরকে ওই পার্কে আসতে বলেছিলাম। আমার সামনের টেবিলে আমার ভাসুর বসেছিল, যা আমার স্বামী খেয়ালই করেনি। আমি তাকে দেখে মুচকি হাসছিলাম। তারপরে আমার স্বামী আমার পাশের চেয়ারে এসে বসে আমার ঘাড়ে হাত রাখতেই আমি খুব বিরক্ত হয়ে সবার সামনে চিৎকার করে তাকে অপমান করে বললাম, কেন তুমি বারবার আমার গায়ে হাত দেবার চেষ্টা করছো? আমার এসব একদম ভালো লাগে না। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি যখন চিৎকার করে আমার স্বামীকে অপমান করছিলাম, তখন আশেপাশের লোকেরা আমাদের ঘিরে ধরেছিল। তাদের মধ্যে কিছু লোক এটা ভেবেছিল যে আমার স্বামী হয়তো আমার সাথে কোনো অসভ্য আচরণ করার চেষ্টা করছে, তাই তারা তাকে মায়ার জন্য এগিয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে আমি চালাকি করে আমার স্বামীর বিশ্বাস অর্জনের জন্য বললাম,
আপনারা কেন এভাবে আমার বোনের দিকে এগিয়ে আসছেন? উনি আমার স্বামী। তখন ওই ভিড়ের মধ্যে থেকে একজন লোক হেসে বলল, ম্যাডাম, আপনি এত সুন্দরী আর এই কালো কুৎসিত লোকটা আপনার স্বামী? এটা তো অবিশ্বাস্য। আমি তখন লোকটাকে বললাম, মানুষের রূপ দেখে নয়, গুণ দেখে বিচার করা উচিত। আর খবরদার আমার স্বামীকে কালো বলবেন না। আমার স্বামী কালো হলেও সে আমার কাছে অমূল্য রত্ন। আমাদের দুজনের মধ্যে সামান্য ঝগড়া হয়েছে, তাই আমি ওর উপর রাগ দেখিয়েছি। আপনারা এখন এখান থেকে যেতে পারেন। আমার কথা শুনে পার্কে উপস্থিত লোকের আবার নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ল। সেদিন যখন আমরা বাড়ি ফিরে এলাম, তখন আমার স্বামী আমার হাত ধরে আবেগের সাথে বলল, রিনা, আজ তুমি জনসাধারণের সামনে আমার সম্মান যেভাবে রক্ষা করেছো, তাতে তুমি আমার বিশ্বাস পুরোপুরি জিতে নিয়েছো। আমি স্বপ্নেও ভাবিনি যে আমি তোমার মতো একজন বিশ্বাসযোগ্য জীবনসঙ্গী পাবো। তুমি আজ প্রমাণ করে দিয়েছো যে আমি তোমাকে পেয়ে কতটা ভাগ্যবান। তাই আজ আমি তোমাকে এমন একটা উপহার দেব যা তোমার অবশ্যই পছন্দ হবে। এর আগের উপহারটা তো তোমার পছন্দ হয়নি, কিন্তু আজকেরটা দেখে আমি নিশ্চিত যে তুমি খুব খুশি হবে। আসলে বিয়ের 2 দিন পর আমার স্বামী আমাকে একটা দামি কালো রঙের মোবাইল ফোন উপহার দিয়েছিল। তখন আমি তাকে এটা বলে অপমান করেছিলাম যে, তুমি নিজে যেমন কালো, তোমার পছন্দের জিনিসও কালো। আমার এই কালো ফোন একদম পছন্দ নয়। স্বামীর কথা শুনে আমি বুঝে গিয়েছিলাম যে সে আমাকে কোনো বড় উপহারই দিতে চলেছে। এরপর সে আমাকে যা উপহার দিল তা দেখে আমার পায়ের তলার মাটি সরে গেল। কারণ আমার স্বামী আমার উপর সম্পূর্ণ বিশ্বাস করে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা আমার নামে করে দিয়েছিল। সে তার বহুদিনের জ্বলানো টাকা দিয়ে শহরে 60 লক্ষ টাকার একটি ফ্ল্যাট কিনেছিল। আমার প্রতি বিশ্বাস আর ভালোবাসার নিদর্শন হিসেবে সে তার স্বপ্নের সে ফ্ল্যাটটি আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছিল। আমি তো প্রথম থেকেই এটাই চাইছিলাম যে আমার স্বামী যেন তার সমস্ত সম্পত্তি আমার নামে করে দেয়। আর সেদিন পার্কে আমি তার বিশ্বাস অর্জনের জন্যই ওই নাটকটা করেছিলাম। আমার স্বামী যখন আমাকে বিশ্বাস করে তার সবচেয়ে মূল্যবান সম্পত্তি আমার নামে করে দিল, তার পরদিন সকালেই বাড়ির সকলে ঘুম থেকে ওঠার আগে আমি আমার ভাসুরের হাত ধরে সেই বাড়ি থেকে পালিয়ে এলাম। কিন্তু ভাসুরের সাথে পালিয়ে যাবার 1 সপ্তাহের মধ্যেই আমার এমন অবস্থা হলো যে আমি না পারলাম ঘরের হতে, না পারলাম ঘাটের। কারণ আমার প্রেমিক অর্থাৎ আমার ভাসুর আমার বিশ্বাসকে কাজে লাগিয়ে সেই ফ্ল্যাটটি নিজের নামে লিখিয়ে নিয়েছিল। আমি যেহেতু তাকে খুব ভালোবাসতাম, তাই আমি আমার স্বামীর দেওয়া ফ্ল্যাটটি তার নামে করে দিয়েছিলাম। কিন্তু কাগজপত্রের কাজ শেষ হতেই সে আমাকে ধাক্কা দিয়ে সেই ফ্ল্যাট এবং তার জীবন থেকে বার করে দিল। যেমন আমি আমার স্বামীকে প্রতারণা করেছিলাম, ঠিক একইভাবে আমার প্রেমিকও আমাকে ব্যবহার করে ছুঁড়া খেলে দিল। সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে আমার স্বামীর চেয়েও অনেক বেশি কুৎসিত মানসিকতার ছিলাম আমি নিজে। আমার প্রেমিক যেহেতু বেকার ছিল, তাই আমরা দুজন মিলেই এই পরিকল্পনাটা করেছিলাম যে আমি আমার স্বামীর সম্পত্তি হাতিয়ে নিয়ে তার সাথে পালিয়ে যাব। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে যে ছেলেটির জন্য আমি আমার স্বামীকে এত ঘৃণা করতাম সে কোনো দিন আমাকে ভালোই বাসেনি। সে শুধু আমার মাধ্যমে আমার স্বামীর সম্পত্তি দখল করতে চেয়েছিল। এরপর আমি নির্লজ্জের মতো আবার আমার স্বামীর কাছেই ফিরে এসেছিলাম। সে আমাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল, কিন্তু স্ত্রী হিসেবে আর গ্রহণ করেনি, কারণ আমি তাকে যে পরিমাণ কষ্ট দিয়েছিলাম তারপর এটা হওয়াই স্বাভাবিক ছিল। এত কিছুর পরেও আমার স্বামী যে আমাকে তার বাড়িতে থাকতে দিয়েছিল এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। কারণ আমার প্রেমিক যখন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তখন আমি নিরুপায় হয়ে আমার বাবা মায়ের কাছে ফিরে গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে কুলটা আখ্যা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল এবং চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করল। এমনকি আমি যখন আমার বরের কাছে ফিরে এসেছিলাম তখন আমার শ্বশুর শাশুড়িও আমাকে মেনে নিতে রাজি ছিলেন না, আর সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু আমার স্বামী কামাল এতটাই মহানুভব ছিল যে এত কিছুর পরেও সে আমাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল। সেদিন আমি তার চেহারার আড়ালে লুকিয়ে থাকা সুন্দর মনটাকে দেখতে পেয়েছিলাম এবং বুঝতে পেরেছিলাম যে আমি কতটা কুৎসিত। সেদিনের পর থেকে আমি আমার স্বামীকে মন থেকে ভালোবাসতে শুরু করেছিলাম। এখন আমি তার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকি, কিন্তু সে আমার থেকে দূরত্ব বজায় রাখে। আমি জানি না সে কবে আমাকে ক্ষমা করবে এবং আবার আগের মতো ভালোবাসবে, কিন্তু আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব যতদিন না আমার স্বামী আমাকে ক্ষমা করছে। আমি আশা করি আমার স্বামী এবং শ্বশুর শাশুড়ি খুব তাড়াতাড়ি আমাকে ক্ষমা করে দেবেন। আমি নিজেকে আগের থেকে অনেক পরিবর্তন করেছি এবং এখন আমি আমার পরিবারকে এতটাই ভালোবাসি যে মনে হয় তাদের কোনো ক্ষতি হবার আগে যেন আমি তাদের রক্ষা করতে পারি। আমার জীবনে সেই ভুলের জন্য আমি অনেক বড় শিক্ষা পেয়েছি। তাই তোমাদের সবাইকে একটাই কথা বলবো, তোমরা আমার মতো আবেগের বশে এমন ভুল কাজ কখনো করো না।